এই বাচ্চাটা কিছুক্ষণ পর হেঁটে গেল, সে হেঁটে গেল কিভাবে? আশেপাশে তো অনেক লোক ছিল, ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারণ হেঁটে যাচ্ছে। মানে আপনি ভাবেন আমরা কি জেনারেশন হচ্ছি, আমরা কি তৈরি করতেছি। তো ভয়াবহ ব্যাপার, বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায়। লাশগুলোর যে চেহারা হয়েছে, চুমু খাওয়া তো দূরের কথা, অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম, সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন। এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই। দেখেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে। গত 1 বছর ধরে এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না, এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ওই যে সাইকেল যারা সারায় দেখবেন, তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কিনা সারানোর পরে। এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে, কি আছে, মানে লিটারারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই। এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কী অবস্থা। তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই, দেখেন, আমরা গত 1 বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি। শিক্ষা খাতে সংস্কার লাগবে, এটা লাগবে, আমলা লাগবে, পুলিশের সংস্কার লাগবে, বিচার বিভাগের সংস্কার লাগবে, পুরো কাঠামোতে। কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না, সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার। সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। এটাকে দুটো কাজ করা হয়েছে। এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা, তার সাথে ভারত, তারা পুরো এমন একটা সেটআপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে। এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে, প্রতিষ্ঠান প্রধান ছিল, এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ফলে যেটা হচ্ছে, আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার, দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না, বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না। আর্মি নিয়ে টুকটাক বলে, কারণ আর্মি রাস্তায় থাকে, যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে। কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন, প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন 3000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এইটা ফিগার কত, আসলেই করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? দেখেন, বিমান বাহিনীর করাপশনগুলো হলো, এরা যেহেতু বড় বড় যুদ্ধ বিমান কেনে, প্রতিরক্ষা খাতে কিনে, এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না, এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না। কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভেঙে পড়লো, এইটা জানার ন্যূনতম এখতিয়ার তো রাষ্ট্রের জনগণের আছে। কারণ এই বিমান, এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা হয়। তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি, এই ব্যাপারে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা কি একটা কথাও বলছি মাইলস্টোন ট্র্যাজেডির পরে যে এদের বিচার হবে, সবই হবে, কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাটা কেমন? আপনি ভাবেন, বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো, এটা তো যুদ্ধ বিমান, একটা ফাইটার জেট, এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স, এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। মানে জেনজি যারা, তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো। 90-এর পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো মানে প্যাটার্ন চলেই না এভাবে। আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন, এবং কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর 4র্থ সামরিক শক্তিতে, আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে, মানে এগুলোর মানে কি? যদি না পারে বলবেন, আমার সিঙ্গাপুর তো এরকম থেকে চলে এসেছে, বলেছে আমাদের এরকম সামরিক খাত পালতে পারবো না, এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ করি। তা আপনারা যদি একটা লিটারারি ভালো সামরিক খাত তৈরি করতে পারেন তাহলে করবেন, আর নইলে সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো, সময় লাগবে 10 বছর। তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন, কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান, ভাঙ্গারি নৌজাহাজ, আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না, চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না। মাত্র মানে 2000-এর অধিক মানুষের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার, এই দেশের মধ্যে আমরা বসবাস করি, তাহলে এটা দিয়ে হবে কি? তো আপনাদেরকে যেটা আর একটা চোখে দেখায় ব্যাপার, এই যে নতুন এসছে একটা নতুন ন্যারেটিভ, দেখেন, এই আর্মি, এই ইন্টারিম, এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা, এদেরকে কেউ আমরা ধরিনি এমন কোনো জায়গা নাই।
কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র হয় সেটা তো আমাদেরকে বলতে পারতে হবে। একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলানো হয়েছিল 16 বছর ধরে, এই পদ্মা সেতুর উন্নয়ন, আমাদের রূপপুর, আমাদের স্যাটেলাইট, দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে, সেই স্যাটেলাইটের 1 পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত 1 বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন? যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল, সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে, সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি? বলেছিল বিদেশেও ভাড়া দিবে, কোথায় ভাড়া দিয়েছে? এমনভাবে করাপশন তারা শিখেছে, শিখলে আসলে আওয়ামী লীগের মতো শিখতে হয় করাপশন। এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না, ওই বুদ্ধিও নাই, এর চেয়ে তার হেদায়েতের পথে থাকাই ভালো। আওয়ামী লীগ এমন করাপশন করছে, পয়সাপাতি পাঠাই দিছে চাঁদের দেশে। এখন আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠানো লাগবে, যাইতেও পারবে না, তো দুর্নীতি ধরতেও পারবে না। মানে এটার দুর্নীতিরে এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিছে। তা আমাদের যেটা প্রশ্ন, হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে, কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত 16 বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে, কোন দেশ থেকে কেনা হয়েছে। একটা মাত্র মিডিয়া আমরা গত 1 বছরে দেখেছি, সম্ভবত এনটিভি না কারা, একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি। আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল, তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকেছিল, তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে। এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন। এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই, আপনারা এখন করছেন না কেন? তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা, এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি, আপনারা গত 2-3 দিন আগেও মিডিয়ায় দেখেছেন, JF-17 যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায়, সেখানেও ভারত বাধা দিচ্ছে। বর্তমান সরকার JF-17 যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে, কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে। এর মানে আপনি চায়না থেকে কিনবেন, কিনতে দিবে না। মানে আপনি যাই কিনবেন, আপনারা হামলা করলে করবে ভারত, আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন, সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে। মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছি। গত 16 বছর তো এটা হয়েছে, ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই। তো এখনো কি সেটাই হবে? এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে, হ্যাঁ সে ব্যালেন্স করুক, সে চায়না থেকে কিনুক, সে আমেরিকা থেকেও কিনুক। এই যে আমেরিকা 35% ট্যারিফ দিয়েছে, এটা কেন দিয়েছে আমরা বুঝি না। সে তো ডিল চাচ্ছে, সে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা চাচ্ছে। আপনি চায়না থেকেও কিনেন, আমেরিকা থেকেও কিনেন, কিন্তু তো আমার হবে। এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত, এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতাও লাগবে। কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘর মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস, এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন, এই স্পেসও আপনারা কেউ দেয় নাই। আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যেও নাই, যত অকাজ আছে সেইগুলো ডাইকে ডেকে আনে। এই যে 3 বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন আরো 19টা দেশে এই কার্যালয় আছে। দেশগুলো কি ভাই? সিরিয়া, দেশ হচ্ছে ফিলিস্তিন, দেশ হচ্ছে হন্ডুরাস, তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ। তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো, ফিলিস্তিনের পাশে, সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন? বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিঃশত্রুর আক্রমণের যুদ্ধ হয়েছে? তাহলে এটা কি? আবার এমন একটা ব্যাপার, এই গুরুত্বপূর্ণ ডিসিশন এই ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া। সে বিএনপির সাথে আলোচনা করে নাই, জামাতের সাথে আলোচনা করে নাই, এনসিপির সাথে আলোচনা করে নাই, তড়ি ঘড়ি করে সে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে। তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে, এই সকল দায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে, জাতিসংঘের কোনো কর্মকর্তার দায় নিতে পারবে না। মানে কি? এখন আমরা এটা বুঝি, এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ, হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিবেন। আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন, গণহত্যা থামছে ফিলিস্তিনে, সিরিয়ায় করছেন, সিরিয়ায় গণহত্যা থামছে। তো সিরিয়া কি, এটা কি সিরিয়া, এটা কি ফিলিস্তিন, এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে এটা লাগবে কেন? তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইন্টারিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে, আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে, এই সাপোর্ট সে পাবে না। রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না। আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই, এই সরকার
গত মাইলস্টোন ট্র্যাজেডিতে কয়েকটা বড় ভুল করেছে। এই সরকার ভুল করলে যেটা হয়, এই ভুলটা আর সরকারের থাকে না, এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে। কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার, সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে। দেখেন, আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন, অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে, তাকে দাফন করতে হবে, আমরা তার জন্য দোয়া করছি। কিন্তু আমরা একটা কেমন একটা এলিটপনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং মুক্তিযুদ্ধেও দেখেন 7 জন বীরশ্রেষ্ঠ, এর মধ্যে সিভিলিয়ান কয়জন? মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনই, কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল, তারা আপনি ইকুইভ্যালেন্ট করতে, আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয়? মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিটপনা যে আমি সামরিক খাতের, এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না? আপনারা ভাবেন। এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে, প্রত্যেক গল্পে যেমনি হোক। ফেসবুকে আমাদের এই যে মেহেরিন ম্যাম, মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন, তার 2টো সন্তান, এই 2টো সন্তানকে, এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন, তিনি সেফ এক্সিট নিতে পারতেন। তিনি তার ছাত্রদের দিকে তাকাইয়া, তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন। তিনি অন্তত 20টা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন, নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন। সেই 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান 2টি এতিম করে দিলা আমার। সে বলল আমার সন্তান 2টি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করব? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। তো ভয়াবহ ব্যাপার, আপনি চিন্তা করতে পারছেন? তার জানাজায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? এই রাষ্ট্রের এত বুদ্ধি, সেই যে আঞ্চলিক কার্যালয় বসায়, এটা করে সেটা করে, এটুকুন বুদ্ধি হইল না? মেহেরিন ম্যাম উনি শিক্ষক, উনি বেঁচে যেতে পারতেন, বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে জীবনটা শেষ করে দিল। ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? দেখেন, তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই, একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানাজায় গিয়ে উপস্থিত হইতে পারে নাই। এ রাষ্ট্র আমরা কবে বানাবো? এটা আমাদের জন্য লজ্জা। তো রাষ্ট্র এখন কি করবে আমরা জানি না। আপনাদেরকে বলি আরো একটা ভুল তারা কি করেছে। এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা, দেখেন এখানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে। তো যার ভাই, যার বোন, খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে, সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে? একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে, অন্যদিকে সে পরীক্ষা চালায়। এই যে আমলাতন্ত্র, এই যে বুইরাদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে, বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে হয় 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ 1 মিনিটে সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়। আপনি শোক দিবস স্থগিত করে দিতেন, সারা বাংলাদেশে দরকার নাই, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে, পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী। এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাত্রির 3টের সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30টায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণেই তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডালীগগুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাইশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে ময়ূর ও গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে, সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে। কিরে ভাই, আর এই সরকার ভালো হয়েছে, মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। শিক্ষা মন্ত্রণালয় সেখানে গিয়া পিটিপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়।
দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো। এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 6 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে, এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপিরে বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতরে পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রটাই আমরা চাই। এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলস্টোনে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন। এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি। সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার, লাশ গুম। আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস। আমরা যখন কথা বলি, এটা তো ব্যক্তি না, একটা আমরা সংগঠন হয়ে কথা বলি। আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না। আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি। দেখেন, এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না, এইটা ভারতের সেবাদার সরকার না, এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ এর আয়নাঘরের রাষ্ট্র না। এই রাষ্ট্রটা এখন যেমনিভাবে হোক জনতার রাষ্ট্র। এই যে সবাই বলছে, দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে, অনেকেই অনেককে দেখেছে, অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে, কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল, গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না। এটা তো বাস্তবতা। আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে। আর্মির 101টা সমালোচনা আছে, তবুও তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি, ইভেন আর্মিদের ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মাঠে শুয়ে পড়েছে, আর পারতেছে না। দেখেন, আর্মির 101টা সমালোচনা আমরা করব, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইয়েরা জান পরাণ দিয়ে চেষ্টা করতেছে, তাদের মুখের দিকেও আমরা তাদের প্রশংসা করতে হবে। প্রথমত কথা হইলো, এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব? দেখেন, এইটা কিন্তু কাউরে রাস্তা থেকে গুম করে ফেলে নাই। এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে, প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে। কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে, গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে। নাম্বার 1। নাম্বার 2 হইল, এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে হয় 30 জন, 29 জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আরো 6টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে, আমাদের বার্ন ইউনিটে যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভাইভ করতে পারবে না, আমরা তাদের জন্য দোয়া করি, ভয়াবহ অবস্থা তাদের। কিন্তু ব্যাপার হলো, এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন, একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না? ভাই, এটা তো কোনো পরিবার এসে বলতে হবে। এখন কি এই মিডিয়া, ধরেন আপনারা যারা মিডিয়া, বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানকে পাই না, সেইটা মিডিয়া প্রকাশ করবে না? মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় নাই। মিডিয়া বাদ দেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটার এখন পর্যন্ত পাই নাই? ধরেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চায়, আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায়, যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই। তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে, অথবা সে ফেসবুকে এসে বলবে, কোথাও না কোথাও তো বলবে। তো ফেসবুকেও বলতেছে না, কেউ ক্লেমও করতেছে না। তো এই জনদরদি কারা কোত্থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে? নাম্বার 2, এই লাশগুলো তো কোথাও না কোথাও, মানে যার সন্তানই ভাই সে পোড়া হোক, সে তো জানাজা দিছে বা দিবে, তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে? তো এখন আমাদের বলতে হবে, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এমন কোনো বাবা মা আপনারা যদি থাকেন, আপনার সন্তানের লাশ বুঝে পান নাই, আমাদের কি রিচ করেন, অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন। কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে যা ইচ্ছে তাই লাশ গুম, এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না। এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই, ক্লাস করতেছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, বাবা মায়ের কাছেও আছে। সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে, হিসেব সোজা। আপনাদেরকে আর একটা কথা বলি, সেনা বিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী 101টা সমস্যা করলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সাহস নিয়ে এত কথা বলে নাই। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই বার্তা নাই, বিচার নাই আচার নাই, তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাঁটি সরাও, মানে হইলো সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাঁটি সরাই দাও আর ভারত হয় সেইটা দখল করুক। এটি হলো মনের বাসনা। পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। এটা কি ভাই? গঠনমূলক সমালোচনা করেন, কোন জায়গায় ইস্যু সেইটা অ্যাড্রেস করেন। মন চাইলে সেনাবাহিনীর উস্কাই দিলে
শত কথার মধ্যে একটা কথা বলি আপনাদেরকে, এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো? এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয়, লাভ কার আর লস কার? লস হইল বাংলাদেশের, লাভ হইল প্রতিবেশী দেশের। সুতরাং এই টনে যারা কথা বলে, এদেরকে বাংলাদেশের মানুষ যাতে চিনতে ভুল না করে, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখি। নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে। এই ফাতরামিটা 1 বছর ধরে এই সুশীলরা করতেছে। আপনাদেরকে আবার মনে করি, আমাদের আনু মোহাম্মদ স্যারেরা, এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা, ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি, সে কোনো সরকার চেনে না, প্রধানমন্ত্রী চেনে, সে খালি চেনে রাষ্ট্র, কেউ চেনে না। রাষ্ট্র খারাপ, রাষ্ট্র এইটা করছে, রাষ্ট্র এইটা করছে। তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে, খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, দিনের ভোট রাত্রি করে, এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে না, ভারতের সেবাদাসগিরি করে, তবেদারি করে, একদিনও বলে না এটা হাসিনা করে, এইটা আওয়ামী লীগ করে। কে করে? রাষ্ট্র। ওমা, এখন এরা হেদায়েত পেয়ে গেছে। এই 1 বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না, এখন বলে ইনুস করে, ইন্টারিম করে। মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই। বুড়ো হয়ে গেছেন, মরে যাবেন, আল্লাহ রাসূলেরও বিশ্বাস যদি না করেন, তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে। আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন জেনজি গুলো বোঝে, আপনাদের সারা জীবন বলছো। দেখেন আগে স্লোগান দিছে এইখানে, যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও। এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না, এখন বলে ইন্টারিম ভেঙে দাও। কেন ইন্টারিমের প্রতি তোরা তো জ্বালাকান? তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে, এখনো কবি রাষ্ট্র ভাঙতে। হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও, এখন কয় ইনুসরে ভেঙে দাও, ইন্টারিমরে ভেঙে দাও। ভেঙে আনবি কেন? তোর ভারতরে আনবি মানে কি ভাই? কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে, এরা প্রচুর শুদ্ধ কথা বলে, রবীন্দ্রসঙ্গীত গায়, শান্তিনিকেতনে যায়, এরা আরবান এলিট, পশ, গুলশান, ধানমন্ডি, বাড়িধারায় তারা প্রচুর কালচার করে, আর্ট করে, কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে। তা আমরা যেহেতু ইংলিশে বলি না, এই জন্য তো পশ মনে হয় না। তো আপনাদেরকে যেটা বলি ভাই, আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। সেটা হলো, যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান, হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় 200-300। কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয়। আপনাদেরকে হসপিটালেরা কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না, আপনারা শোডাউন দিয়ে আসেন। একদিকে বিএনপি যায়, একদিকে জামাত যায়, একদিকে অন্য পার্টি যাবে। আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি, এখন যদি নাও যায় তাহলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে। জনগণ বলবে মানুষ মরে গেছে, বিএনপি যায় নাই, মানুষ মরে গেছে, জামাত যায় না, এনসিপি যায় না, আছে তারাও জ্বালায়। তো আমরা বরং জনতার আগে একটা অনুরোধ করি, জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি, এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে, ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন, বাইক সার্ভিস দেন, অন্যান্য সাপোর্ট দেন। প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না, পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে ঠেইলে পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলরে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই, জামাত দেখেছি 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপির বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়েন না। আপনাদের মাধ্যমে এই ক্ষেত্রের সর্বশেষ কথা, না খেয়ে হলেও, একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারারি কিছু নাই। আমাদের অত্যাধুনিক, আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে, বিমান লাগবে, যুদ্ধ বিমান লাগবে, আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে। যদি আপনারা কোনো করাপশন ছাড়া, দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন যে আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো, কিন্তু 1 টাকাও দুর্নীতি করব না, আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনী দিয়ে দিতে চাই, তখন একবেলা না খাইয়া হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই। কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীকে, যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করাপশন করব না। এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই, আমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছেন, এখন আহত আছেন, বিমান বাহিনী আপনাদের আগের অফিসাররা হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে, ওই টাকাগুলো উদ্ধার করেন। প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। নাম্বার 2, যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে, প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে। এবং চূড়ান্ত কথা হইল, যেই কথাটা অনেকে বলে নাই, যে লোকালয় থেকে
এখান থেকে উঠেই নিতে হবে। দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বহির্শত্রুর আক্রমণ যদি ঘটে কোনোদিন, সাথে সাথে সিকিউর করতে হলে এইখানে এই ঘাঁটি লাগবে। চিটাগাং থেকে যশোর থেকে আইসা সেটারে রক্ষা করতে পারবে না। এখন আমরা ইতিমধ্যে জেনেছি, নিশ্চিত না, আপনাদের মাধ্যমেও জানতে চাই, ঠিক স্কুলের যে বিল্ডিংটা, এই পাতটা নাকি বিমানের এই চলার পাত, এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না। আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই, মিডিয়ার ভাইয়েরা প্লিজ আপনারা অনুসন্ধান করেন যে হাসিনার আমলে আসলেই ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা। তাহলে এই স্কুল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে, কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইলো। আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা, আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গার এই জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে, সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডা লীগ, গুজব লীগ, সুশীল লীগ যদি নতুন কোনো কেওয়াস তৈরি করতে চায়, তাহলে তাদের যা আছে সেটার ভেঙে দিতে হবে। সরকার যা পারে সেটার সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে, আর কোনো কথা নাই। যেইটার আজকের গুরুত্বপূর্ণ কথা, এইটা 2 মিনিট। জুলাই সনদ আপনারা সবাই জানেন, জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এখন যেটা দেখি, বিএনপিও বিপদ ঘটতেই থাকবে, কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না। রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাফের সংগ্রাম, তা থেকে ফোকাস সরানো যাবে না। আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেই, সময় আজকে হলো 23 তারিখ, 31 তারিখ পর্যন্ত সময়। 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না, কতটার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে। অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে, কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করব, কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে। এই প্রতীকে কফিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই। এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই 3টা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। কফিনটাতে জমি জমা বেচে যা লাগে কিনবো, কিন্তু কফিন থাকবেই। সুতরাং আগামী 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে 3 তারিখ কফিন মার্চ হবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। উপায় একটা, ওদিন যদি কেউ অফিসে না আসেন, এছাড়া আর কোনো উপায় নাই। আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি। সেই চিঠি ইতোমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে, কবে পাবে জানি না। এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন, তারপরে সংবাদ সম্মেলন শেষ। চিঠির ইস্যু হইল 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন। জাবের, এই চিঠিটা ডক্টর ইউনূস সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি, বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠিয়ে দিব। আমরা অত্যন্ত সুশীলভাবে এই চিঠিটা লিখছি, আমরা এত সুন্দরভাবে আসলে কাউকে 1 মিনিট, আজানটা শেষ হোক, তাহলে আজানটা শেষ হবে। 1 মিনিট।